এই বর্ষার সন্ধেয় আমাদের কিন্তু নানান রকমের স্ন্যাক্স খেতে মন চায়। তাই আমি আজকে নিয়ে চলে এসেছি একই ভিডিওতে ৬ ধরনের স্ন্যাক্স রেসিপি। আর এই মুখরোচক স্ন্যাক্সগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি খুবই সহজভাবে বাড়িতেই কিভাবে দোকানের মতো পাপড়ি চাট বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। তাছাড়া মুচমুচে পাপড়ি চাটগুলো খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয়। তো বন্ধুরা, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে প্রথমেই পাপড়ি চাট বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে আমি প্রথমেই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পাপড়ি চাটের প্রপার টেস্টটা আনার জন্য আমি এই ময়দার মধ্যে অল্প একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি। আর আজওয়াইনটা দেওয়ার সময় অতি অবশ্যই এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা আরও একটু বেড়ে যায়। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য 2 চামচ মতো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে পারেন। তবে ঘি দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এবার ঘিটাকে এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা মুঠো করার পর এভাবে ডেলা পেকে আসছে, তখন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি এটা ঝুড়ো ঝুড়ো ভাব থাকে, ডেলা পেকে না আসে, তবে কিন্তু আরও একটু ঘি দিয়ে এটাকে মেখে নিতে হবে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে ডোটা যাতে নরম না হয়ে যায়। আর ডোটা যদি নরম হয়ে যায় তাহলে পাপড়ি চাটগুলো কিন্তু খুব ভালো হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। আর একটা সফট ডো তৈরি করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি এখানে 10 মিনিট মতো রেস্টে রেখেছি। আপনারা চাইলে এখানে 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দিলেই হবে। এবার 10 মিনিট পর এটাকে আবারও আমি কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। আর খুব ভালো করে মথে নিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এবার একটা ডো হাতের মধ্যে চেপে চেপে আবারও একটু মুথে নিয়ে গোল করে একটা বলের মতো করে এর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে এটাকে বড় একটা রুটি করে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। আর রুটিটা খুব বেশি আমি মোটাও করিনি আর খুব পাতলাও করিনি। এবার এই রুটিটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফুটো করে দিচ্ছি। আর ফুটো করা হয়ে গেলে এটাকে ছোট ছোট আকারে আমি রুটি কেটে নেব। তো বন্ধুরা, এভাবে ফুটো করে দিচ্ছি কারণ এটা তেলে যখন ভাজবো তখন যাতে এটা ফুলে না যায়, সেজন্য আমি এটাকে ফুটো করে দিলাম। আর পাপড়ি চাট ফুলে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এবার একটা ছোট বাটি দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে এগুলো কেটে নেবেন। আর আপনারা যদি এভাবে না কেটে ছোট ছোট করে বেলে নিতে চাচ্ছেন তাও হবে। তবে এভাবে কেটে নিলে কিন্তু এগুলো একই সমান হয় আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো হয়। তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে। এবার এগুলোকে কিন্তু আমি আবারও ফেলবো না, এটাকে আবারও বেলে আমি সবগুলো এইভাবে করে পাপড়ি চাটের শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর যতটা পরিমাণ এখানে তেলের মধ্যে দেওয়া যাবে ঠিক ততটা পরিমাণ আমি দিয়ে এগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে এগুলো অনেকটাই ক্রিস্পি আর মুচমুচে হবে। আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে থাকে। এবার এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। সবগুলো ঠিক একই রকম করে ভেজে নেব। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, এমনিতেও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার পাপড়ি চাট বানিয়ে নিই, সেজন্য একটা প্লেটের মধ্যে এভাবে করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে দোকানে কিন্তু এতগুলো দেয় না, অল্প করেই দেয়। আমি কিন্তু প্লেটটা ভর্তি করে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে সবার প্রথমেই আমি এখানে দই দিয়ে দিচ্ছি। আর এই দইটা আমার হাতের তৈরি ম্যাঙ্গো ফ্লেভার দই। আপনারা চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরে এখানে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আর এই আলুটা আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা। আর চাট মশলা অল্প করে দিয়ে দিয়েছি। তারপর হালকা ঝালের জন্য অল্প করে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আর এই চাটনিটা কিন্তু দোকান থেকে কেনা। আর এই পাপড়ি চাটটা কিন্তু আমি আমার পছন্দের করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে বেশি করে তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু পাপড়ি চাটটা খেতে অনেকটাই টেস্টি হয়। আর তাছাড়া আমি দই আর তেঁতুলের চাটনিটাই বেশি পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভারগুলো দিয়ে দেবেন। আবারও দইয়ের লেয়ারটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসটাও একটু বেশি করে দিয়ে দেব।
তো বন্ধুরা, আজকের এই পাপড়ি চাটের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পুদিনা পাতার চাটনি। আর এখানে চাটনিটা কিন্তু আমি অল্প করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি ভুজিয়া। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল একবার হলো এভাবে পাপড়ি চাটটা একবার বানিয়ে খাবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আবারও কিন্তু আমি দইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর সবশেষে দিয়ে দেব বেদানা। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটি প্লিজ ফলো করে রাখবেন। তো জানাই, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য লম্বা লম্বা 3টা আলু নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের লম্বা লম্বা আলুগুলোই নিতে হবে, তাহলে এই পিসগুলো কিন্তু অনেকটা লম্বা হবে আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও অনেকটাই লোভনীয় মনে হবে। এবার আলুটাকে আমি খুব ভালোভাবে ছিলে নেব। আর আলু 3টা ভালোভাবে ছিলে নেওয়ার পর এটাকে আমি পানির মধ্যে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি পিস করে নেব। তার আগে শেপটা একটু সুন্দর দেওয়ার জন্য 2 সাইড থেকে অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পিসগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও অনেকটা ক্রিস্পি হবে। সবগুলো আলু কেটে নেওয়ার পর কিন্তু এটাকে পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, যাতে এই আলুর কষ ভাবটা একেবারে বেরিয়ে যায়। আমি এখানে অল্প আলু নিয়েছি, তাই সবগুলো একসঙ্গে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। আপনারা যদি এখানে অনেকগুলো আলু কাটেন সেক্ষেত্রে একটু দেরি হবে, তাই অল্প করে কেটে নেওয়ার সাথে সাথে এটাকে পানির মধ্যে ডুবিয়ে দেবেন। তা না হলে কিন্তু আলুর যে কালচে ভাব আছে সেটা আলুর মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার এই ছোট ছোট টিপসগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে। এবার এই পানি দিয়ে খুব ভালো করে এটাকে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব, দিয়ে খানিকক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেব। এটাকে বারবার ধোয়ার পর যখন দেখব পানিটা স্বচ্ছ হয়ে আসছে তখন কিন্তু আমি আর এটাকে ধুবো না। এবার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে খুব বেশি বয়েল করতে হবে না, আমি এখানে 3 থেকে 4 মিনিট মতোই বয়েল করে নিয়েছি। আর আলু অনুযায়ী কিন্তু আলুটা বয়েল করে নিতে হয়, তবে আপনারা আলুটা 80% কুক করে নেবেন, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি ছেঁকে নিলাম। আর পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি আবারও ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পর আবারও আমি এটাকে ছেঁকে নেব। তারপর একটা কিচেন টিস্যুর ওপর বা কোনো টাওয়ালের ওপর এটাকে রেখে এর পানিটা খুব ভালোভাবে সোক করে নিতে হবে, যাতে এর গায়ে একটুও পানি না লেগে থাকে। আবারও আমি এটাকে কিন্তু 5 মিনিট এভাবে রেখে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে দিয়েছি। এবার পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব। আর এর মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেব, তাহলে খেতে এটা অনেকটাই টেস্টি হবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই মুচমুচে করে ভেজে নেওয়া যায়। সেজন্য আপনারা প্রথমে এগুলোকে একবার ভেজে নেবেন হালকা করে, তারপর আবারও গরম তেলে এটাকে ডবল করে ভেজে নিতে পারেন, তাহলে এটা অনেকটাই মুচমুচে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে টেস্টের জন্য অল্প একটু বিট লবণ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তাহলে এই কর্নফ্লাওয়ার, বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়োটা এইভাবে মাখিয়ে নিলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। চাইলে আপনারা এখানে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন এগুলো হাত দিয়ে মাখানোর সময় কিন্তু এগুলো ভেঙে না যায়, তাই অবশ্যই এটা লক্ষ্য রেখে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু আমি এখানে অতিরিক্ত গরম করিনি। অতিরিক্ত তেলটা গরম হয়ে গেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ওপর থেকে কিন্তু পুড়ে যেতে পারে, আর ভেতর থেকে কিন্তু একটুও এটা ক্রিস্পি হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই ভাজার সময় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে আমি দিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেম থেকে লো আঁচে আমি এটাকে ভেজে নেব। আর আমি এখানে 8 থেকে 10 মিনিট ধরে এটাকে লো আঁচে ভেজে নিচ্ছি।
এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর এগুলো উঠানোর সময় দেখবেন যখন তেলটা থেকে একেবারেই ফেনা ফেনা ভাবটা চলে গেছে, ঠিক তখনই আপনারা এগুলো তুলে নিতে পারেন, তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে হবে। ঠিক একই রকমভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার তেলটা যখন শুকিয়ে যাবে তখন আমি আপনাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এবার এটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করলে বাইরে থেকে কিছু না কিনে এনে বাড়িতেই চিকেনের স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন। তাছাড়া খুব কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এই স্ন্যাক্সটি যদি আপনারা একটু ঝাল ঝাল বানাতে চাইছেন তবে এখানে একটু চিলি ফ্লেক্স বা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তবে আমি দিলাম না, এটা কারণ আমি বাচ্চার জন্য বানাচ্ছি। তো এবার এখানে হাফ চামচ মতো আজওয়াইন আমি একটু ঘষে দিয়ে দিলাম। আর এভাবে আজওয়াইনটা ঘষে দিয়ে দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। আর সবশেষে ময়ানের জন্য 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে ঘি দিতেও পারেন, তবে তেল দিলেও কোনো অসুবিধা নেই, এটা খেতে অনেকটাই টেস্টি হবে। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তেলটা যাতে খুব ভালো করে এই ময়দার সঙ্গে মিশে যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু প্রথমে বেশি করে দেওয়া যাবে না, কারণ এই ময়দাটা নরম হয়ে যেতে পারে। তাই প্রথমে অল্প করে একটু পানি দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আবারও যতটা পরিমাণ পানি লাগবে ঠিক ততটা পরিমাণ পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করেও মাখা যাবে না, আবার খুব বেশি নরম করেও মাখা যাবে না। ঠিক আমরা যেমন বাড়িতে রুটি তৈরি করি ঠিক সেই রকম করেই ডোটা তৈরি করে নিতে হবে। আর একটু সময় ধরে এটাকে ঠেসে ঠেসে একটু মথে নিতে হবে, তাহলে এটা সফট হয়ে যাবে। ঠিক এই রকম করে এটাকে মথে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু করে তেল লাগিয়ে এটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এটার ওপর থেকে যদি এভাবে একটু তেল লাগিয়ে রেস্টে রাখা যায় তবে কিন্তু এই ডোটা শুকিয়ে আসবে না। এদিকে ডোটা 15 মিনিট রেস্টে থাকতে থাকতে চিকেনের একটা পুর তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 100 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে ফ্রাই করে নেব। সেজন্য একটা প্যানের মধ্যে 2 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরা, তারপর দিয়ে দেব 1 চামচ মতো রসুন কুচি আর দিয়ে দেব 1 চামচ মতো আদা কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। এবার যখন আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে পাতলা করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর ঝালের জন্য দিয়ে দেব মরিচ কুচি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার যখন চিকেনটা নাড়াচাড়া করতে করতে এর ভেতর থেকে যখন হালকা হালকা পানি ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিকেনগুলোর ভেতর থেকে হালকা হালকা পানি ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো। যেহেতু আমি এর মধ্যে গোটা জিরা দিয়েছি তাই কিন্তু জিরা গুঁড়োটা দিলাম না। এবার কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ কষাতে কষাতে যখন দেখব এটা হয়ে এসেছে তখন এর মধ্যে টেস্ট আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি অল্প করে বিট লবণ দিয়ে দিলাম। আর সবশেষে অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি, কারণ এই চিকেনটা যখন নামিয়ে রাখবো তখন ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা হালকা পানি ছেড়ে আসবে। তাই যাতে পানিটা না ছেড়ে আসে সেই জন্য এখানে হাফ চামচ একটু বেসন দিয়ে দিয়েছি। এবার এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। এবার যাতে চিকেনের পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেজন্য বড় একটা প্লেটে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে ছড়িয়ে দিয়ে দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এদিকে চিকেনটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি ডোটা রেডি করে নেব। ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম এবং সফট হয়ে গেছে। আর এই ডোটা থেকে লেচি কেটে নেওয়ার আগে আমি ডোটাকে আরও একটু মুথে নিব। ডোটা আবারও খুব ভালো করে মুথে নেওয়ার পর এটাকে একটু রোল করে নেব।
কারণ এইভাবে রোল করে নিলে ডোটা থেকে লেচি কাটতে একটু সুবিধা হবে। সেজন্য 2 হাত দিয়ে আমি এটাকে চেপে চেপে খুব ভালো করে একটা রোল করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে যটা আপনি লেচি কাটতে চাচ্ছেন ঠিক তটা এভাবে করে লেচি কেটে নেবেন। তো এভাবে লেচি কেটে নেওয়ার পর একটা একটা করে লেচিগুলো নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে রেখে দেব, যাতে এটা না শুকিয়ে যায়। এবার একটা লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে গোল করে নেওয়ার পর এটাকে একটু পাতলা করে বেলে নেব। আর খুব বড় করে কিন্তু বেলবো না, আমি একটু ছোট করে এটাকে বেলে নেব। আর বেলা হয়ে গেলে এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিতে হবে। এবার এটা বেলা হয়ে গেলে ঠান্ডা করে রাখা চিকেনের পুরটা আমি দিয়ে দেব। তো এখান থেকে আমি 2 চামচ মতো চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তা না হলে কিন্তু মুখটা বন্ধ করার সময় অসুবিধা হতে পারে। তো আমি এখানে ঠিক এই রকম করে মুখটা বন্ধ করে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো মুখটা বন্ধ করে নেবেন। আর এই মুখটা বন্ধ করতে গিয়ে কিন্তু খুব বেশি মোটা করে ফেলা হবে না, ঠিক নিচেরটা যেমন আছে ওপরেরটাও ঠিক তেমন করে রাখার চেষ্টা করতে হবে। শুধু লক্ষ্য রাখতে হবে এই চিকেনের পুরটা যাতে না বাইরে বেরিয়ে আসে, ঠিক এমনভাবে মুখটা মুড়ে নিতে হবে। তো এইদিকে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল। আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকম পদ্ধতিতে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। আর আজকের এই সহজ চিকেন স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এইরকম স্ন্যাক্স রেসিপি যদি আপনারা বৃষ্টির দিনে ঘরেই তৈরি করেন তবে কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে। তাছাড়া এই স্ন্যাক্স দিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু সসের সঙ্গে খুব মজা করেই খাবে। তো এদিকে কথা বলতে বলতে সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এগুলোকে এবার ভেজে নেব। সেজন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প করে তেল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তবে অল্প তেলের মধ্যেও কিন্তু এই নাস্তাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় আর তেলটা খুব কমও লাগে। তো একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো নাস্তা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। এবার এই নাস্তার একদিকটা খুব ভালোভাবে কালার চলে আসলে এবার এটাকে উল্টে অপর দিকটাও ঠিক একই রকম করে ভেজে নিতে হবে। আর এই কালারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আর এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হয় আর খেতে অনেকটাই টেস্টি হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বরাবরই লো টু মিডিয়ামে আছে, তা না হলে কিন্তু এই নাস্তাগুলো তলা থেকে পুড়ে যেতে পারে। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। এবার এই নাস্তাগুলোকে আমি একে একে তুলে নেব। এবার এটাকে টমেটো সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর এই সিঙ্গারাগুলো এতটাই মজার হয় যে যেমন মচমচে তেমন খাস্তা, আর বিকেলের চা বা মুড়ির সঙ্গে কিন্তু দারুণ জমে যায়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই আলুর পুরটাও সম্পূর্ণ নিরামিষ তৈরি করে দেখাবো। তো সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। তারপর 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি 2 মিনিট ধরে ময়ানটা দিয়ে নিয়েছি। আর দেখুন, খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। আর এভাবে ময়ান দিয়ে নিলে কিন্তু সিঙ্গারাগুলো অনেকটাই খাস্তা হবে। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। এখানে ডো তৈরি করার সময় কিন্তু পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আমি ডোটা এখানে শক্ত করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা আমি রেডি করে নেব। এবার এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো 5 ফোড়ন আর হাফ চা চামচ মতো গোটা জিরা। আমি কিন্তু এখানে সিঙ্গারার পুরটা নিরামিষভাবে তৈরি করে নিচ্ছি, সেই জন্য এখানে শুকনো মশলাগুলো একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। তো
তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব, তারপর ফোড়নের জন্য এটা ব্যবহার করব। তো দেখুন মশলাটা কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1 চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আলুর পুরের মধ্যে বাদাম দেব, তাই এখানে চীনা বাদাম আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। আর এভাবে বাদামটা ভেজে নিলে কিন্তু বাদামটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো কিছুক্ষণ লো আঁচে নাড়াচাড়া করে বাদামটা আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে। তো তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার যে আধ ভাঙা করা গুঁড়ো করা মশলাটা ছিল সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, আর অল্প একটু দিয়ে দেব মরিচ কুচি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলার সঙ্গে দুটো মরিচ গুঁড়ো করে দিয়েছি, সেই জন্য কাঁচামরিচটা অল্প করে দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি, আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, তারপর স্বাদমতো লবণ দিয়ে দেব। আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আলুটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, আর হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে হালকা করে একটু গলিয়ে গলিয়ে দেব। আর এইভাবে যদি গলিয়ে দেওয়া হয় তবে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো হালকা গলিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তাহলে আমাদের পুরটা তৈরি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার সিঙ্গারাগুলো তৈরি করে নেব, সেই জন্য ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নেব। এবার এই ময়দাটা থেকে লেচি কেটে নেব, সেই জন্য এই ময়দাটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। আর এভাবে লম্বা করে নিয়ে আমি সমানভাবে লেচিগুলো কেটে নেব। যেহেতু আমি এখানে ছোট ছোট সিঙ্গারা তৈরি করব, তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা যদি বড় সিঙ্গারা বানাতে চান তাহলে বড় বড় করে লেচি কেটে নেবেন। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এবার সবগুলো লেচি তোলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা নিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি ঢেকে রেখে দেব যাতে ওপর থেকে না শুকিয়ে যায়। তো এটাকে একটু ছোট্ট করে গোল করে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। এটাকে একটু লম্বা করে বেলে নেব। তো আমি এখানে রুটিটাকে লম্বা করে বেলে নিয়েছি। এবার একটা রুটি থেকে কিন্তু দুটো সিঙ্গারা হবে, আর সেই জন্য মধ্যে থেকে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি। এবার যে দিকটা কাটা আছে সেই দিকে প্রথমে অল্প করে একটু পানি লাগিয়ে দেব, এতে করে সিঙ্গারার ভাঁজটা খুলে যাবে না। বন্ধুরা একটু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তো একদিকটা টেনে এনে ওপর দিকে এইভাবে করে একটু লাগিয়ে দেব, আর এটা একটু কোণের মতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প করে আলুর পুরটা দিয়ে দেব। যেহেতু ছোট সিঙ্গারা তাই খুব বেশি পুর কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে অল্প করে পুরটা দিয়ে দিয়েছি। এবার দুই দিককে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ। তো বন্ধুরা একটা সিঙ্গারা আমার তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তাছাড়া বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে প্লিজ একটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা এভাবে করে সবগুলো সিঙ্গারা কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা সিঙ্গারাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পুরো দোকানের মতো মনে হচ্ছে। তো এবার এখানে আমার কিছু সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজতে দিয়ে দেব, তারপর বাকি সিঙ্গারাগুলো আমি তৈরি করে নেব। তো সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু এখানে হালকা গরম হতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা যাবে না, তা না হলে উপর থেকে সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে আর একেবারে খাস্তা মুচমুচে হবে না। তো এখানে হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি।
আর এইভাবে সিঙ্গারাগুলো লো আঁচে আমি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো টোটাল সিঙ্গারাগুলো ভাজতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট মতো। আর 8 থেকে 10 মিনিট সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিলে কিন্তু অনেকটাই খাস্তা এবং মুচমুচে হবে। তো লো আঁচে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট লো আঁচে রেখে দেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন সিঙ্গারার কালারটা কত সুন্দর এসছে। এবার এই তেলটা ঝরিয়ে সিঙ্গারাগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কত অল্প উপকরণ দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলেই বর্ষার সময় বৃষ্টির দিনে কিন্তু ঝটপট বিকেলবেলায় বানিয়ে খেতে পারেন। আর এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। তো সবগুলো সিঙ্গারা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা 1 কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই সিঙ্গারাগুলোর সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে 3টা মতো মরিচ একটু ভেজে নেব। এভাবে গরম তেলের মধ্যে মরিচকে ভেজে নিয়ে এগুলোকে বিট লবণ মাখিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এর আওয়াজ শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। যখন হাতে খুবই সময় কম থাকে আর অনেকগুলো নাস্তা বানাতে হবে তখন কিন্তু এই স্প্রিং রোল সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন। আজকে আমি খুবই সহজভাবে আর খুব অল্প সময়ে একটা স্প্রিং রোল সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাবো। আর এই রোল সিঙ্গারাগুলো এতটাই খাস্তা মুচমুচে হয় যে ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে। তাছাড়া বর্ষার বিকেলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ থাকলে আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন। তো এই রোল সিঙ্গারাগুলো বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে ময়দা। আপনারা চাইলে অল্প একটু আটা অল্প একটু ময়দা দুটোই দিয়ে দিতে পারেন। আর এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি। আর তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গুঁড়ো করা চিনি। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আজওয়াইন, সেটা আমি হাতে ঘষে দিয়ে দেব। আর চেষ্টা করবেন আজওয়াইনটা এইভাবে একটু ঘষে দিয়ে দিতে, এতে করে আজওয়াইনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো কালো জিরা। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ময়ানের জন্য তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো তেল দিয়েছি। আর ময়ানের জন্য অতিরিক্ত তেল দেওয়া যাবে না, তবে কিন্তু নাস্তাটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো তেলকে এবার আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দেখুন যখন এটা হাতে মুঠো করব তখন খুব সুন্দরভাবে এটা ডেলা পেকে আসবে। তো এবার কিন্তু খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, তা না হলে কিন্তু নাস্তাগুলো খাস্তা হবে না, অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই এর মধ্যে পানি দেওয়ার সময় কিন্তু খুবই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো এবার আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়েছে। তো এই ময়দাটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এই রোল সিঙ্গারার জন্য আমি আলুর পুরটা তৈরি করে নেব। সেজন্য আগে থেকে সেদ্ধ করা 2টো আলু নিয়েছি আর একটা সেদ্ধ করা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা এখানে স্কিপ করতে পারেন, তবে টেস্টটা একটু ভালো আনার জন্য আমি ডিমটা নিয়ে নিয়েছি। তো এবার এই আলুগুলোকে এই গ্রেটারটা দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে আমি গ্রেট করে নিচ্ছি, এতে করে কাজটা অনেকটাই সুবিধা হবে। তো আলুগুলো গ্রেট করা হয়ে গেলে ডিমটাকেও আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এবার আলু আর ডিমটা খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। আর প্রথমে নিয়ে নিয়েছি একটু বিট লবণ, আর তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা এখানে ঝালটা আর একটু বেশি করতে চাইলে কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন। আর সবশেষে চাট মশলা দিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব। আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা কেন দিচ্ছি এটা আমি আপনাদের পরে বলে দেব। তো এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে প্লিজ ফলো করে রাখবেন। তো এদিকে কথা বলতে বলতে আলুটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। তারপর হাতটা ধুয়ে এসে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। সেই জন্য এই ময়দাটাকে আবারও আমি খুব ভালো করে মথে নেব। আর খুব ভালো করে একটু মথে নিয়ে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর এটাকে বেলে নিতে হবে। আর যেহেতু আমি আটাটা একটু শক্ত করেই মেখে নিয়েছি তাই কিন্তু বেলতে একটু অসুবিধা হবে। তবে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। আর আপনাদের যদি এভাবে এমনিতেই বেলতে অসুবিধা হয় তবে কিন্তু অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এগুলোকে বেলে নেবেন। তো আমি এখানে বোর্ডের সমান করে বড় করে রুটিটা বেলে নিয়েছি। আর দেখুন খুব বেশি মোটাও না খুব পাতলাও না। তো এবার একটা বাটি নিয়ে এই রুটির মধ্যেখানে আমি রেখে দিয়েছি। আর এই বাটিটা খুব বেশি বড়ও হবে না খুব ছোটও হবে না, ঠিক এইরকম সাইজের বাটি নিয়ে নিতে হবে। এবার আমি চারিদিকে এই আলুর পুরটা দিয়ে দেব। আর এই পুরটা কিন্তু হালকা পাতলা করে দিয়ে দিতে হবে, খুব বেশি মোটা করে কিন্তু দেওয়া যাবে না। আর এই কাজটা আমি হাত দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়ে বা ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো হাত দিয়ে আমি একটু ভালো করে এটাকে চারিদিকে খুব সুন্দর করে পাতলা করে দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই বাটিটাকে ওপর থেকে তুলে নেব। আর এই বাটি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে মধ্যেটা গোল হয়ে গেছে। এবার এই মধ্যেখানের ফাঁকা জায়গায় আমি পানি দিয়ে দেব। আর এভাবে করে পানি দেওয়ার কারণ হলো এই রোল সিঙ্গারাগুলো যখন তৈরি করব তখন কিন্তু খুব ভালোভাবে সেটে যাবে। এভাবে রোল সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ আর কতটা ইউনিক, একেবারে কিন্তু অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে। আর দেখুন এইটা থেকে আমি প্রায় 16টা মতো সিঙ্গারা তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট করে সিঙ্গারাগুলো তৈরি করে নেব, তাই একটা রুটি থেকে কিন্তু 16 পিস সিঙ্গারা হয়ে যাবে। তো এগুলো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন হয়েছিল। তো এবার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা থেকে রোল সিঙ্গারা তৈরি করে নেব। সেই জন্য এটাকে এইভাবে করে ধরে এটাকে চেপে চেপে একটু ঘুরিয়ে নেব। আর এই শেষের অংশটাকে একটু ভালো করে চেপে দিতে হবে, এতে করে তেলে ভাজার সময় কিন্তু এটা খুলে যাবে না। তো বন্ধুরা দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। আপনারা চাইলে এটাকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। আর যখন ইচ্ছা হবে তখন এটাকে বার করে কিছুক্ষণ পর ভেজে নিতে পারেন। তাছাড়া ঝটপট বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো সবগুলো রোল সিঙ্গারা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে আমি একটা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এবার এই রোল সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সেজন্য আগে থেকে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে সবগুলো রোল সিঙ্গারা দিয়ে দেব। আর তেলটা অবশ্যই এখানে হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ওপর থেকে এই সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে আর কিন্তু ক্রিস্পি ভাবটা হবে না। তো এগুলো যখন ওপর থেকে এমনিতেই ভেসে উঠেছে তখন আমি হালকা করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই সিঙ্গারাগুলোকে লো আঁচে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে করেই ভেজে নেব। আর যখন দেখব এর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা প্রথমেই বলেছিলাম কর্নফ্লাওয়ার আমি কেন দিচ্ছি। তো দেখুন এই ভেতর থেকে আলুর পুরটা কিন্তু একটুও খুলে খুলে যায়নি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে আলুর পুরটাকে ধরে রেখেছে, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো বন্ধুরা এভাবেই নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিন। আমি একটা হাতে তুলে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমি বাচ্চাদের খুশি করার জন্য হাসি হাসি একটা পটেটো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, যেটা বাচ্চারা দেখলেই খুশি হয়ে যাবে আর খেতে তো অনেকটাই পছন্দ করবে। আর বাচ্চাদের বায়না মেটানোর জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি। তাছাড়া এই পটেটো স্মাইলি স্ন্যাক্সটি তৈরি করা যেমন সহজ তেমন খুব বেশি উপকরণও লাগে না। শুধুমাত্র আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আর আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আর আলুটা সেদ্ধ করার সময় আমি হালকা লবণ দিয়ে 80% মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি।
এবার আলু দুটো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। লবণের পরিমাণটা বুঝে নিয়ে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব জিরা গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা, আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে মরিচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা পুরো আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আলুটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প একটু হাতের মধ্যে তেল নিয়েছি, আর তারপর প্লেটের মধ্যেও তেলটা একটু মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু করে আলুর ডোটা নিয়ে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব। তারপর সবগুলো একই সাইজের আলুর ডো নিয়ে নেব, আর এই রকমভাবে বল করে রেখে দেব। একসঙ্গে যদি এইভাবে বলগুলো করে নেওয়া হয় তাহলে স্মাইলি শেপটা দিতে কিন্তু খুব সুবিধা হয়। সেজন্য আমি আবারও হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তারপর একটা আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে করে চেপে দিচ্ছি। সবগুলো কিন্তু একই সাইজেরই হবে, আর এইভাবে চেপে দেব, তাহলে এই শেপটা দিতে খুবই সুবিধা হয়। তাই আমি আঙ্গুল দিয়ে খুব ভালো করে এগুলোকে চেপে চ্যাপ্টা করে দিচ্ছি। তাছাড়া এইভাবেই কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয়, আর কাজটা খুব দ্রুতই করে নেওয়া হয়। তো আপনারা চাইলে এভাবে এটা তৈরি করে নিতে পারেন। এবার একটা পাইপ নিয়ে নিয়েছি। এই পাইপটা আপনারা যে কোনো জুসের সাথে খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই পাইপটা দিয়ে চোখ দুটো করে নিলাম, আর একটা চামচ দিয়ে হাসির শেপটা দিয়ে দেব। এই তো কত সহজে আমি এটা তৈরি করে নিলাম। দেখুন ঠিক একইভাবে সবগুলো কিন্তু আমি স্মাইলের শেপগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবগুলো পটেটো স্মাইলি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে এক প্লেট না, এখানে আমি অনেকগুলো স্মাইলি তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক টেস্টি এটা। তাই আমি এগুলো ফ্রাই করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা হালকা গরম হলে আমি কিছু পটেটো স্মাইলি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই স্মাইলিগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে খুবই ক্রিস্পি হয়, আর খেতে কিন্তু অনেকটাই মুচমুচে হয়। তো বন্ধুরা, এইগুলো কিন্তু গরম গরম খেতে অনেকটাই টেস্টি হয়। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে এটা তৈরি করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। একবার বানিয়ে নিলে কিন্তু আপনারা বারবার বানাবেন। আর টমেটো সসের সঙ্গে কিন্তু এটা খেতে অনেক টেস্টি হয়। বাচ্চার সাথে সাথে বড়রাও কিন্তু খুব মজা করেই খায়। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।